লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার, আপনি কি খাবেন, চা না কফি? ব্ল্যাক কফি। আপনাদের কারোর কিছু লাগবে? শোনো, আমার কিছু প্রয়োজন নেই, বাট তুমি এক কাজ করো, তুমি ড্যাডকে কফি দিয়ে আমার ড্রেসেসগুলো প্লিজ একটু আয়রন করে দিও। মা বলছি, তুমি আমাকে বলছিলে না বিদেশে আমাদের একটা প্রজেক্ট হবে? বলেছিলাম তো। আর আমাকে সেখানে দরকার 2 বছরের জন্য, রাইট? হ্যাঁ, অর্জুন 2 বছরের জন্য দরকার ছিল, কিন্তু তুমি এখন এই সমস্ত কথা কেন বলছো? মা, তুমি আমাকে ওখানে পাঠিয়ে দাও প্লিজ। আমি প্রজেক্টের দায়িত্ব নিয়ে আমি ওখানে চলে যেতে চাই। দেখুন, আমার ছেলে হঠাৎ কেমন কাজ পাগল হয়ে গেছে, কিন্তু প্রজেক্টটা তো ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল কবে হলো? কদিন আগেই। তুমি যাবে না বলেছিলে বলে আমি আর তোমাকে জানাইনি। যাকে, ঠিক আছে, ভালোই হয়েছে। আমিও চাই না যে এই সময়ে তুমি আমাকে ছেড়ে দূরে কোথাও যাও। তুলি বোস, তুলি বোস কে আছেন? তুলি বোসের নামে একটা রেজিস্ট্রির চিঠি আছে, ওনাকেই সই করে নিতে হবে। হ্যাঁ দিন। আপনি তুলি বোস? হ্যাঁ, এই নিন। থ্যাংক ইউ। মা, আপনি বলেছেন আপনার অনুমতি ছাড়া আমি যেন এক পাও কোথাও না যাই। দেখুন, কোর্টের অর্ডার এসেছে, এবার আপনিই বলুন আমি কি করব? আন্টি, ওকে কি একা ছাড়া ঠিক হবে? ও যেমন কাজ করেছে তার ফল তোকে ভুগতেই হবে। আর একা যাবে না তো অন্য কে নিয়ে যাবে? দেখো নিশা, ও একা গেলে বাসে ট্রামে করে চলে যেতে পারবে কোর্টে, কিন্তু আমাদের তো একটা প্রেস্টিজ আছে। আমার পক্ষে তো ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি গেলেই গাড়ি বের করতে হবে, ওকে গাড়ি করে নিয়ে যেতে হবে। সরি, আমি পারবো না গো। বরং তুমি একাই যেও। তুমি যতটুকু সুযোগ পাওয়া যায় ততটুকুই আমায় কাজে লাগাতে হবে। আন্টি, এবার কি হবে? দেখো, বাড়িতে তো তুমি সবটাই কন্ট্রোল করো, তুবড়িকে জোর করে ওর মুখ বন্ধ করে রেখে দিয়েছো, আর এটাও খুব ক্লিয়ার যে তুমি ওকে কেস খাওয়ানোর জন্যই সবটা করেছো। কিন্তু কোর্টে যদি কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে আসে, তখন কোর্ট তোকে বলার সুযোগ দেবে, আর তখন কিন্তু তোমার ধমক কাজ করবে না কোর্টে। ও যদি চোখ বুজে কোপ মারে তখন? কিছুতেই না, কিছুতেই না। আমি কিছুতেই কোর্টে তুবড়িকে নির্দোষ প্রমাণ হতে দেব না। অনেক অনেক কষ্টে, অনেক কষ্টে আমি অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরিয়েছি। এখন তুবড়ি যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে অর্জুনের ভুলটা ভেঙে যাবে। আমাদের বিয়েটাও, ওটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যাবে না। আসতে পারি ম্যাডাম? আরে আসুন আসুন। আছেন কেমন? চলছে। আপনার খবর? আমার খবর হলো তুবড়িকে কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে আপনার টাকাটা। পাঠাক না, আসুক। আসুক মানে? শুনুন, বাড়াবাড়ি কিছু হয়ে গেলে? অত টেনশন করবেন না ম্যাডাম, কোর্ট তো আমাকেও ডাকবে জিজ্ঞাসাবাদের জন্য, আমি সব বুঝে নেবো। আরে তুবড়ির কাছে আছে কি প্রমাণ করবে কোর্টে দাঁড়িয়ে? কি প্রমাণ করবে? ঘন্টা? ওই ভয়েস রেকর্ডিং। আরে দূর, ভয়েস রেকর্ডিং ওসব কোনো গ্রাহ্য হবে না। আমি না কোর্টের মধ্যে তুবড়িকে গুছিয়ে গোল দিয়ে দেবো। যাক বাবা, বাঁচা গেল।
বাবা, হ্যাঁ ওষুধটা এবার খেয়ে নাও। হ্যাঁ দাও। এ কি মহুয়া, এটা তুই কি করছিস? বৌদির নির্দেশ দাদা। বৌদি ভয় পাচ্ছে। বৌদি বলেছে যে তুবড়ি যেন এখন তোমাকে কিছু না খাওয়ায়। তোমার অসুস্থতার সুযোগ নিয়ে তুবড়ি যদি তোমাকে উল্টোপাল্টা কিছু খাইয়ে দেয় তখন? বিশ্বাস নেই না, ও তো এখন বদলা নিতে মরিয়া। কি বলছো তুমি? আমি বাবার ক্ষতি করব? আমি? হ্যাঁ, যা বলছি একদম ঠিক বলছি। কোনো সতী সাবিত্রী নাও তুমি যে তোমার সব কথায় বিশ্বাস করতে হবে। তোমার সঙ্গেই তো দাদা বেরিয়েছিল যখন দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ভুলে যায়নি তুবড়ি? বাজে কথা বলার একদম সময় নেই আমার। বাবাকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, ওষুধটা খাওয়াতে দাও। এই, একদম না। সম্পর্কে তুমি আমার পিসি শাশুড়ি, না হলে এর জবাবটা আমি ভালো করে দিয়ে দিতাম। বাবাকে ওষুধটা খাওয়াতে দাও। না, হাতটা ছাড়ো। ছাড়বো না। ছাড়ো বলছি। ছাড়ো, 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 ছাড়ো। তুবড়ি, কিছুতেই মহুয়া ছেড়ে দাও ওকে। মহুয়া, ছাড়ো। দাদা! বাবা! বাবা! বাবা, তোমার লাগেনি তো? দেখলে দেখলে তুমি কি হলো? একটা অঘটন তুমি না ঘটিয়েই ছাড়বে না, জানো তো? ভীষণ অপয়া মেয়ে তুমি। পিসি, মুখ সামলে কথা বলো বলছি। তুমি খুব ভালো করে জানো বাবা কি করে পড়ে গেছে। তিলকে একদম তাল করো না। কে বলেছিল তোমার এখানে আসতে? দাঁড়িয়ে থেকে একটু হাত তো লাগাতে পারো। এই, আমি কি করবো না করবো সেটা তুমি ঠিক করবে? হ্যাঁ, ইস, দাঁত এখনো ভাঙেনি তাই না? কি হয়েছে? কি এ কি পড়ে গেল কি করে? বাবা বললো কি করে? বাবা হুইলচেয়ার থেকে পড়ে গেছে। পড়ে গেছে মানে? তোমরা দুজন এখানে থাকতে বাবা কি করে পড়ে গেল? তাহলে তোমরা কি করছিলে? বাবা, বাবা ওঠো, হাত দাও। অর্জুন, বাবা, হাত দাও। আস্তে 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 দাও, হাত দাও। তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ রে, আমি ঠিক আছে, তুই মাথা গরম করিস না। মাথা গরম করবো না মানে? ইয়ার কি হচ্ছে নাকি? কোনো কাজ যদি করতে না পারে করতে হবে না, কিন্তু কোনো ক্ষতি যেন না করে। কি বলবো বল অর্জুন? তুবড়ি এমন ভাবে আমাকে ধাক্কা দিল, আমি তো হুড়মুড়িয়ে গিয়ে দাদার উপরে পড়লাম। সামনেই দাদা বসেছিল আর দাদা উল্টে পড়ে গেল। দেখে চলতে পারো না তুমি? তুমি আর কি কি ক্ষতি করবে বলো তো আমাদের তুবড়ি? তুমি কি মানুষ? একজন অসুস্থ মানুষকে এরকম ভাবে দেখাশোনা করো? আপনি কি ভাবেন বলুন তো আমাকে? নর্দমার কীট যে আপনাকে যা বলবে আপনি তাই বিশ্বাস করবেন, শুধু আমি যেটা বলবো সেটাই অবিশ্বাস করবেন। থাক, তোমাকে নিজে সাফাই গাইতে হবে না। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি একটু এমার্জেন্সি হয়েছে, আপনি একটু আমাদের বাড়ি আসতে পারবেন? হ্যাঁ, আমার বাবা পড়ে গেছেন, প্লিজ একটু দেখুন না প্লিজ। হে রাজু, কি হয়েছিল আমাকে একটু বলতো। ঠাম্মা, আমি বাবাকে ওষুধ খাওয়াতে এসেছিলাম, এই যে ওষুধ। তারপরে হঠাৎ পিসি এলো, এসে বললো আমি নাকি বাবাকে ওষুধ খাওয়াতে পারবো না। কেন? কারণ আমি নাকি উল্টো পাল্টা খাইয়ে বাবার ক্ষতি করে দেবো। হ্যাঁ রে মৌ, খুব তো দাদার প্রতি দরদ, দরদ একবার উল্টে পড়ছে। তা এতই যদি দরদ, তো দাদার ভারটা তুই নিজেই নিয়ে নে না। তার বেলা তো লবডঙ্কা। আদৌ জানিস তো যে তোর দাদা কখন কি সময় কোন ওষুধটা খায়? একবারও খোঁজ নিয়েছিস কখনো? মা, আমি তো যা করছিলাম ভালোর জন্য করছিলাম। হ্যাঁ, যা ভালো করেছিস সে তো বুঝতেই পারছি। আর কখনো ভালো করিস না। দাঁড়াও, আসুক আজকে বৌদি। আজকে তুমি এই সকলের সামনে যে ড্রামাটা করলে তার জন্য আমি ভিলেন হলাম, তাই তো? আর তুমি হিরোইন হলে। দেখাচ্ছি তোমাকে মজা, দাঁড়াও। কি বুঝছেন ডাক্তারবাবু? পায়ে একটু ব্যথা পেয়েছেন। হ্যাঁ, ভয় তেমন কিছু নেই, তবে একটু সাবধানে থাকতে হবে, কারণ এভাবে পড়ে যাওয়াটা তো ভালো না। আর কতদিন বোসবাবু? এবার তো আপনাকে একটু চেষ্টা করতে হবে নাকি? আপনি নিজের চেষ্টা না করলে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন না। নিজের মনে জোর আনতে হবে, নিজেকে একটু চেষ্টা করতে হবে,
তাছাড়া কিন্তু কিছুই সম্ভব না। আর আমি যতই ওষুধ লিখে দিই না কেন তাতে কিন্তু কোনো কাজ হবে না, কেমন? ডক্টর কি বললেন এটা? আমার প্রতি সবার এত অবিশ্বাস, জানো বাবা, ভাবলেও কিরম অদ্ভুত লাগে। জানি না এই অবিশ্বাসের বেড়া আমি ভাঙবো কি করে। জানিস তো মা, কাজ ফুরলে এই পৃথিবীতে মানুষের আর কোনো দাম থাকে না। এটাই পৃথিবীর নিয়ম। সেখানে কে তুই আর কে আমি। আমাদের পরিবারটা কিন্তু এরকম ছিল না রে আগে। আমি যখন সুস্থ ছিলাম একার রোজগারে এই সংসারটাকে টেনেছি। এই বাড়িতে এই মানুষগুলোকে নিয়ে আমি সবার মতামত নিতাম, কিন্তু এখন আর পরিস্থিতি সেরকম নেই। আমার একটাই আফসোস হয় জানিস, আমি যদি আগের মতন সুস্থ হতাম তাহলে হয়তো আমাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটতো না। আমি তোকে প্রোটেক্ট করতে পারতাম। এই তো আর কটা দিন বাবা, তারপরই দেখবে তুমি ভালো হয়ে যাবে, একদম ফিট, সেই আগের মতো। বলছিস? হ্যাঁ বাবা, এটা তোমার মেয়ের বিশ্বাস। কিন্তু মা, আমার মনের জোর তো আগের মতো নেই রে। তোমার জোর আমি বাবা। অনেক আগেই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমায় সুস্থ করে তুলবই। মাঝে এত কিছু ঘটে গেল যে আমি নিজেও লক্ষ্যহীন হয়ে গেলাম। বাবার স্নেহ তোমার থেকেই পেয়েছি আমি, তাই এটা আমার নিজের কাছে প্রতিজ্ঞা। স্যার, আপনার চা। ধন্যবাদ। তোমার শ্বশুরমশাই কেমন আছেন? হ্যাঁ, এখন ব্যথা অনেকটাই কম। কিছু বলবে? স্যার, আপনি আমার একটা উপকার করবেন? হ্যাঁ বলো। আমি বাবার ডাক্তারের সাথে কথা বলতে চাই। এই পরিবারের মঙ্গলের জন্য বাবার উঠে দাঁড়ানোটা খুব দরকার। আমি প্রতিজ্ঞা করেছি একদিন না একদিন বাবাকে আমি দাঁড় করাবই। আপনি যদি আমায় ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই নিয়ে যাবো, আর এটা তোমার কর্তব্য। ড্যাড, এটা একটা চা হয়েছে? কিচ্ছু হবে না তোমার দ্বারা। একটা কাজ ঠিক মতো করতে পারো না তুমি। কি হয়েছে ড্যাড? তুমি চিৎকার করছো কেন? আবার কি হলো? এই তুমি কি করেছো বলো তো? সকাল সকাল এমন কি করলে যে ড্যাডের মুড অফ হয়ে গেল? যে যাই করুক, যাই বলুক, আমি জানি আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপরে আছে। আর বলিস না, জঘন্য চা বানিয়েছে, মুখেই তোলা যাচ্ছে না। এই তোমার আমার ড্যাডের সাথে কিসের শত্রুতা বলো তো? কেন একটা অসুস্থ মানুষকে এভাবে হ্যারাস করছো? কিন্তু তুমি তো খারাপ চা বানানোর মেয়ে নও। তোমার রান্নার প্রশংসায় তো বাড়ির সবাই পঞ্চমুখ। তো তুমি খারাপ চাটা বানালে কি করে? তুমি এসব ইচ্ছে করে করেছো না? হ্যাঁ, আমার ড্যাডকে হ্যারাস করবে বলে। কই দেখি, আমি টেস্ট করে দেখছি। দেখি না না স্যার, এটা খেয়ে তো নিজের মুড খারাপ করতে হবে না। দেখ না আমি ওর কি হাল করি। এই অত্যাচারের শোধ আমি নেবই। এই যাও গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে রাখো, তুমি আমার সাথে বেরোবে। আজকে সারা দিন আমি তোমাকে রোদে দাঁড় করিয়ে রাখবো, তখন বুঝবে শাস্তি কাকে বলে। আমি জানতাম আপনি আমার কথা রাখবেন।
আমাকে নিয়ে বেরোলে আমি বাবার ডক্টরের কাছে যেতে পারবো। বেশ হয়েছে, এবার দেখো শাস্তি কাকে বলে। রোদে পুরো না ছাই হয়ে যাবে। ড্যাড, এদেরকে না এইভাবেই ট্রিট করতে হয়। এরা অন্যদের ভালো চায় না, নিজেরাও ভালো থাকতে চায় না। বসতে দিলে শুতে চায়, কি একটু ভালো মানুষই করে যেন মাথায় উঠে বসেছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। ডাক্তারবাবু, বলুন কি সমস্যা? আমি শুভঙ্কর বোসের ছেলের বউ। আপনি কাল আমাদের বাড়িতে গিয়েছিলেন। ও, আসলে আপনাকে আমি ঠিক চিনতে পারিনি। বসুন বসুন বসুন। ও কোনো ব্যাপার না। বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? শুভঙ্কর বাবুর কোনো সমস্যা হয়েছে নাকি আবার? না না, কোনো সমস্যা হয়নি। আসলে আমি জানতে চাই বাবার ঠিক কি হয়েছিল। মানে বাবা হাঁটাচলা করতে পারেন না কেন আর? অ্যাক্সিডেন্ট সে অনেকদিন আগের কথা। তবে আমাদের ট্রিটমেন্টে কিন্তু কোনো গাফিলতি হয়নি। ফিজিওথেরাপি, ওষুধ, কাউন্সেলিং সব কিন্তু ঠিকঠাকই হয়েছে। আসলে রোগটা শারীরিক নয়। তাহলে? রোগটা হলো গিয়ে মানসিক। অ্যাক্সিডেন্টের পর থেকে উনি আর সাইকোলজিক্যালি হাঁটতে পারেন না, মানে মন থেকে গিভ আপ করেছেন। তাহলে ডাক্তারবাবু, বাবা কি আর কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন না? চেষ্টা করলে পারবেন হয়তো। তাহলে সেই চেষ্টা করছেন না কেন? বা এনি চান্স উনি যদি পড়ে যান তাহলে পুরোপুরি প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ভয়েই বাড়ির কেউ চেষ্টা করেনি। আর অ্যাক্সিডেন্টটাও তো মারাত্মক ছিল, আর সেই ভয়টাই ওনার মনের মধ্যে রয়ে গেছে। দিন দিন আরও বেড়েছে বলতে পারেন। এমনিতে শরীর ওনার একদম ফিটই আছে, কিন্তু মনের জোরটা একদম হারিয়ে ফেলেছেন উনি। বুঝেছি। আসলে বাড়ির সবাই তো ওনাকে খুব ভালোবাসে, তাই আর কেউ রিস্ক নেয়নি। আচ্ছা, ওনার মনের জোর যদি ফেরানো যায়? হ্যাঁ, ডেফিনেটলি হাঁটতে পারবেন। অনেক ধন্যবাদ। প্রয়োজন পড়লে আপনার সাথে আমি আবার যোগাযোগ করব। আসি। চাটা। এই হ্যাঁ? কি ভাবছো? কই কিছু ভাবছি না তো। কি কিছু ভাবছো না? চাটা দিয়েছি, খেয়ে নাও। ও বাহ, আচ্ছা খেয়ে নাও। দাদা, এভাবে তুমি চুপ করে থেকো না। দেখো, অষ্টমঙ্গলায় কি হয়েছিল সেটা আমি জানতে চাই। ওই ইনজেকশনের অ্যাম্পুলে কি রহস্য আছে? আর কিছুদিন পরেই ভাইফোঁটা। তুমি শুধু এটুকুই মনে রেখো। বলছি আমি একটু পরে বেরোবো। বেরোবে মানে? অফিস থেকে ডেকেছে নাকি? না, অফিস না, আমার অন্য একটা কাজ আছে। অন্য কাজ? অন্য আবার কি কাজ? তুমি সেটা বুঝবে না। তা তুমি ঠিকই বলেছো। তুমি সত্যি কি কাজ করো সেটা আমি আদতেও বুঝি না। একটা কথা জানতে পারি? দেখো, তুমি যেটাই জানতে চাও না কেন, তুমি যাই জিজ্ঞেস করো না কেন, তার উত্তর আমার কাছে নেই, আমি উত্তর দিতে পারবো না। বলো তো, আমি তোমাকে কি জিজ্ঞেস করবো? এটাই তো, সেদিন তুবড়ি কেন এসেছিল? কেন তুবড়ি আমার সামনে এসে কান্নাকাটি করছিল? দেখো তোরা, আমি একটা অদ্ভুত চোরাবালির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমি ডুবেও যেতে পারি, আবার বেরিয়েও আসতে পারি। কিন্তু একটা কথা, যেদিন আমি ওই চোরাবালি থেকে বেরিয়ে আসতে পারবো, সর্বপ্রথম সত্যিটা আমি তোমাকেই বলবো। যেদিন আমি ওই চোরাবালি থেকে বেরিয়ে আসতে পারবো, সর্বপ্রথম সত্যিটা আমি তোমাকেই বলবো। জানি না আদৌ এই চোরাবালি থেকে আমি কোনোদিনও বেরিয়ে আসতে পারবো কিনা। হয়তো পারবো, কিন্তু সেদিন সব কিছু তছনছ হয়ে যাবে, আমার সংসার ভেসে যাবে।
নিশা আমাকে কিছুতেই ছাড়বে না, তবুও যাব আমি তুবড়ির কাছে। চেষ্টা করতে ক্ষতি নেই। আমি জানি ও একটা না একটা পথ ঠিক পার করবে। স্যার, আপনি ভেতরে গেলেন না? ওটা তোমার কাজ, আমার কাজ হলো পথ দেখানো, বাকি কাজটা তোমাকেই করতে হবে। কাজ হয়েছে? হ্যাঁ স্যার, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। পারবে তো নিজের শ্বশুরমশাইকে সম্পূর্ণভাবে ঠিক করে তুলতে? ওনার ঘুরে দাঁড়ানোটা খুবই দরকার কিন্তু। জানেন স্যার, আমার নিজের বাবা থেকেও নেই। বাবার ভালোবাসা কাকে বলে সেটা আমি ওনার কাছ থেকেই জেনেছি। অনেক ভালোবাসা পেয়েছি ওনার থেকে। জানি এটায় অনেক রিস্ক আছে, কিন্তু ওনার জন্য এটা আমার পারতেই হবে।